নিজের জন্মদাত্রী পঙ্গু মাকে বাঁচানোর জন্য একটা মেয়ে ঠিক কতদূর যেতে পারে? সে কি পারে নিজের সততা আর নৈতিকতা বিসর্জন দিতে, নাকি নিয়তির নির্মম পরিহাসে তাকে সবকিছু হারিয়ে নিঃস্ব হতে হবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একটা মেয়ের গল্প বলবো যার নাম সাবা। মায়ের হার্ট অ্যাটাকের পর অপারেশনের ৩ লাখ টাকা জোগাড় করতে গিয়ে সাবার জীবনটা যেন এক নিমিষেই বদলে যায়। একদিকে লোভী চাচার জালিয়াতি, অন্যদিকে মায়ের জীবন বাঁচানোর এক মরিয়া যুদ্ধ। শেষ পর্যন্ত সাবা কি পারল তার মাকে বাঁচাতে, নাকি জীবনের সবচেয়ে বড় ভুলের কারণে সে তার একমাত্র ভালো বন্ধুকেও হারিয়ে বসল? বুক কাঁপানো এক বাস্তব আর ট্র্যাজিক কাহিনীর শেষ মুহূর্ত পর্যন্ত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা সাবা নামে একটা মেয়েকে দেখতে পাই। সে ছাদ থেকে কাপড় তুলে এনে তার মায়ের হাতে দেয়। সাবার মায়ের দুটো পাই পঙ্গু, তাই তার চলাফেরা হুইলচেয়ারেই। তাছাড়া সর্বক্ষণ তাকে বিছানাতেই সে থাকতে হয়। সাবা তার মায়ের হাতে কাপড় দিলে মা সেগুলো দেখে বলেন, একদিনেই দেখছি রঙের এই অবস্থা, রং উঠে গিয়েছে। এরপর সাবা তার মাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত পায়ে মালিশ করে দেয়। মালিশ করার সময় সাবা তার মাকে বলে, কালকে কিন্তু তোমাকে গোসল করিয়ে দেব, বেশ কয়েকদিন হলো তুমি গোসল করনি মা। মা তখন বলেন, আগে তুই কাচ্চিটা দেখ। মায়ের কথা শুনে সাবা রান্নাঘরে এসে কাচ্চি রান্না করতে শুরু করে। আসলে কাচ্চিটা সে তার মায়ের জন্যই রান্না করছে। এরই মধ্যে মা রুম থেকে জিজ্ঞেস করেন, কাচ্চির মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখো তো। সাবা চেক করে জানায়, হ্যাঁ হয়েছে। তারপর তারা দুজনেই কাচ্চি খেতে খেতে টিভি দেখতে থাকে। এর মধ্যে এশার আজান দিলে সাবা হুইলচেয়ারে করে মাকে অজু করাতে নিয়ে আসে। অজু শেষে মা হুইলচেয়ারেই নামাজ পড়ে নেন। অন্যদিকে সাবা ফ্রেশ হয়ে ছাদে এসে এপাশ ওপাশ ভালো করে দেখতে থাকে। হয়তো তার মনে অনেক কিছুই চলছিল। সকালে উঠে সাবা আগে মায়ের গোসলের পানি রেডি করে। তারপর গোসল করাতে নিয়ে যেতে চাইলে মা বলেন, আমি গোসল করব না, গোসলের পানিতে কেমন যেন গন্ধ। সাবা হাসতে হাসতে বলে, তুমি গোসল না করলে তোমার শরীর থেকেই তো গন্ধ বের হবে। এই বলে সে হুইলচেয়ারে করেই মাকে বাথরুমে নিয়ে যায়। কিন্তু গোসল শুরু করার আগেই মা হঠাৎ খুব অসুস্থ বোধ করেন। তা দেখে সাবা দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে এবং মাকে সোজা হাসপাতালে নিয়ে আসে। ডক্টর সাবাকে জানান তার মায়ের মেজর হার্ট অ্যাটাক হয়েছে। সাবা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, উনি কি বাঁচবেন? ডক্টর জানান বাঁচবেন, তবে অপারেশন করাতে হবে। সাবা আবার জিজ্ঞেস করে, এখনই কি অপারেশন করতে হবে? ডক্টর বলেন, এখন তোমার মায়ের শরীর এখন খুব একটা স্টেবল নয়, শরীর একটু সিট হতে হবে, তাই 1 মাস পরেই অপারেশন করাতে হবে। সাবা তাতে রাজি হয়। এদিকে মা আবার জানতে চান, কিসের অপারেশন? অপারেশন করালে কি আমার পা ভালো হবে? যদি পাই ভালো না হয়, তাহলে এই অপারেশন দিয়ে কি হবে? নিঃশ্বাস মানেই তো শুধু বেঁচে থাকা নয়। সাবা মায়ের এসব আবেগী কথাকে পাত্তা না দিয়ে সোজা ক্যাশ কাউন্টারে চলে আসে। সেখানে এসে জিজ্ঞেস করে, অপারেশন করাতে কত টাকা লাগবে? তাকে জানানো হয় ৩ লাখ টাকা লাগবে। এতগুলো টাকার কথা শুনে সাবা একদম চুপচাপ হয়ে যায়। তারপর মাকে নিয়ে সে বাড়িতে ফিরে আসে। পরের দিন সাবা আসে তার চাচার কাছে। চাচাকে বলে, বাড়িটা ডেভেলপারের কাছে দিয়ে দেব, আপনি এগ্রিমেন্ট রেডি করেন আর ফুপুকেও জানিয়ে দিয়েন। তবে এগ্রিমেন্টের আগেই আমাকে একটু অ্যাডভান্স ৩ লাখ টাকার ব্যবস্থা করে দিন। চাচা তখন বলেন, তোমার মা তো এই এগ্রিমেন্টে সিগনেচার করবে না, এর আগেও তিনি রাজি হননি। সাবা বোঝানোর চেষ্টা করে, মায়ের কন্ডিশন ভালো নয় চাচা। চাচা তারপরেও বলেন, তোমার মা কিন্তু কিছুতেই সিগনেচার করবে না। অগদাত্তা সাবা চাচার কাছ থেকে বিদায় নিয়ে একটা শপে আসে। সে সেখানে চাকরি করতে চায়। সাবা জানায়, রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা তার আছে। সব শুনে শপ ওনার বলেন, আমার এখানে তো কাউকে লাগবে না, তবে উপরতলায় একটা রেস্টুরেন্ট আছে, সেখানে লোক নেবে, দেখেন আপনাকে নেয় কিনা। সাবা তাই ওই রেস্টুরেন্টেই আসে, কিন্তু রেস্টুরেন্টটা ছিল অ্যাডাল্টদের জন্য, যেখানে মাদকের আসর চলত। সাবা সেখানে ম্যানেজার অঙ্কুরের কাছে এসে বলে, আপনাদের রেস্টুরেন্টে আমি ওয়েটার হিসাবে কাজ করতে চাই, আমার ইন্টারভিউ নেন। অঙ্কুর অবাক হয়ে জানায়, এখানে তো কোনো মেয়ে ওয়েটার হিসাবে কাজ করে না, আর মেয়েরা বেশি দিন এখানে টিকেও না। সাবা নাশোরবান্দা, সে বলে, আমি পারবো, আমার ইন্টারভিউ নেন। সাবার জেদ দেখে অঙ্কুর তার ইন্টারভিউ নিতে শুরু করে। ইন্টারভিউ চলার মাঝখানেই রেস্টুরেন্টের বস এসে অঙ্কুরকে বলেন, আমার গাড়িটা একটু ধোয়ার ব্যবস্থা করো। অঙ্কুর অন্য একজনকে ডেকে গাড়ি ধোয়ার দায়িত্ব দেয়। তারপর সাবার সব ডিটেলস নোট করে। সব নেওয়া শেষ হলে সাবা বলে, আমার মা খুব অসুস্থ, আমার এখানে চাকরিটা হবে কিনা কাইন্ডলি জানান, না হলে আমি অন্য জায়গায় দেখব। অঙ্কুর বলে, আপনার চাকরি হবে কিনা কা একমাত্র বসই বলতে পারবেন। সাবা বলে, তাহলে একটু বসকেই জিজ্ঞেস করুন না।
অঙ্কুর জানায় বস এখন তার বান্ধবীদের সাথে আছেন, এখন কিছু বলা যাবে না, পরে জানাবো। সাবা ইন্টারভিউ শেষে বসের জন্য বাইরেই অপেক্ষা করতে থাকে। বস বের হতেই সাবা দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ায়। বসকেও সে অনুরোধ করে বলে, আমার মা খুবই অসুস্থ, এই চাকরিটা আমার অনেক দরকার। বস তখন জিজ্ঞেস করেন, আপনার মায়ের কি হয়েছে? সাবা ছলছল চোখে জবাব দেয়, আমার মায়ের একটা অ্যাক্সিডেন্টে দুটো পাই অচল হয়ে গিয়েছে। পরের দিন সকালে উঠে সাবা আগে তার খাঁচার পাখিগুলোকে খাবার দেয়, তারপর ফোন করে চাচাকে। মাকে সামলে নিয়ে কাজে যাওয়ার আগে সে এক নজর চাচার কাছে যায়। চাচা ততক্ষণে এগ্রিমেন্ট পেপার রেডি করে রেখেছেন। সাবা কাগজটা চেক করতেই দেখে ডেভেলপাররা মাত্র 10 লাখ টাকা দেবে, অথচ আগেরবার এই টাকার অঙ্কটা ছিল 50 লাখ। সাবা অবাক হয়ে চাচাকে এ ব্যাপারে প্রশ্ন করলে চাচা জানান, তখন তো জমির দাম বেশি ছিল, কিন্তু তোমার মা তো তখন রাজি হলেন না, তাই এখন দাম কমে গিয়েছে। সাবা আর কথা না বাড়িয়ে এগ্রিমেন্ট পেপারটা নিয়ে চলে আসে। অফিস শেষ করে রাতে সেই কাগজটা সে তার মাকে দেখায়। মা দেখেই চমকে উঠে বলেন, 10 লাখ কেন? আগেরবার তো 50 লাখ টাকা দিতে চেয়েছিল। সাবা উদাসীনভাবে জানায়, চাচা বলেছে জমির দাম নাকি কমে গিয়েছে। মা তখন রেগে গিয়ে বলেন, তুই তো জানিস তোর চাচা মানুষ কেমন, তাও কেন ওর কাছে গিয়েছিস? আমি এই এগ্রিমেন্টে কোনো সিগনেচার করব না, আমি তোর জন্য এই বাড়িটা রেখে যাব। সাবা তখন বিরক্ত হয়ে বলে, তোমার যে অপারেশন করতে হবে সেদিকে তোমার কোনো হুঁশই নেই, সারাক্ষণ শুধু কাচ্ছি কাচ্ছি করো। মা তখন দুঃখভরা গলায় বলেন, আমি কাচ্ছি খেতে ভালোবাসি তাই খাই। গত 3 বছরে তুই আমাকে মাত্র 3 বার বাইরে নিয়ে গিয়েছিস, তাও আবার ডাক্তার দেখাতে। আমার কি সারাক্ষণ এই ঘরবন্দি অবস্থায় থাকতে ভালো লাগে? আমারও তো একটু বাইরে যেতে ইচ্ছে করে। সাবা মায়ের এই আবেগঘন কথাগুলোকে একপাশে সরিয়ে রেখে শুধু সিগনেচারের দিকেই মনোযোগ দেয়, কিন্তু মা রেগে গিয়ে সিগনেচার না করেই কাগজটা ছুঁড়ে ফেলে দেন। কাজের কোনো গতি না পেয়ে সাবা রাতে অঙ্কুরের বাসার খোঁজ করতে করতে চলে আসে। প্রথমে অবশ্য ভুল করে অন্য একটা বাসায় নক করেছিল, পরে সে অঙ্কুরের বাসাটা খুঁজে পায়। অঙ্কুর আবার তার এক রুমমেটকে নিয়ে সেই বাসায় থাকত। সাবা আসার পর অঙ্কুরের সেই রুমমেটকে কিছু টাকা দিয়ে আজকের রাতের জন্য তার বোনের বাসায় থাকার অনুরোধ করে পাঠিয়ে দেয়। এরপর অঙ্কুর সাবার জন্য ভাত রান্না করে, দুজনে মিলে আলু ভর্তা দিয়ে খেতে বসে। খাওয়া শেষ হলে সাবা চলে যেতে উদ্যত হয়। তখন অঙ্কুর জিজ্ঞেস করে, আর কিছু খাবে? সাবা বলে, আর কি আছে তোমার কাছে? অঙ্কুর তখন একটা বাক্স খোলে। সাবা দেখতে পায় সেই বাক্স ভর্তি শুধু হার্ড ড্রিঙ্কস, অর্থাৎ মদ। সেগুলো দেখে অঙ্কুর জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্ক করো? সাবা জানায়, আগে 2 বার খেয়েছিলাম। অঙ্কুর আবার জিজ্ঞেস করে, এখন খাবে? সাবা বলে, না, এখন খাবো না। পরবর্তীতে অঙ্কুর নিজে খেতে শুরু করলে এক পর্যায়ে সাবাও তার সাথে ড্রিঙ্ক করা শুরু করে। আসলে অঙ্কুর রেস্টুরেন্টের ম্যানেজার পদের আড়ালে এই 2 নম্বর ব্যবসাও করে, আর তার কাস্টমার হলো ওই রেস্টুরেন্টে আসা ধনী মানুষজন। সাবা তখন অঙ্কুরকে জিজ্ঞেস করে, তোমার ধরা খাওয়ার ভয় লাগে না? অঙ্কুর হাসি মুখে জানায়, আর বেশি দিন করব না, টাকা গোছাচ্ছি, ফ্রান্সে চলে যাব। এসব কথাবার্তার মাঝেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দুজনে তাড়াহুড়ো করে ড্রিঙ্কসের বোতলগুলো লুকিয়ে ফেলে। অঙ্কুর দরজা খুলতেই দেখে পাশের বাসার বাড়িওয়ালা বা ভাড়াটিয়া দাঁড়িয়ে আছেন। তিনি রেগে বলেন, এখানে কোনো মেয়ে মানুষ অ্যালাউড না। অঙ্কুর পরিস্থিতি সামাল দিতে বলে, আরে এটা তো আমার খালাতো বোন। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বাধ্য হয়ে অঙ্কুর তার মোটরসাইকেলে করে সাবাকে নিয়ে ফ্লাইওভারে চলে আসে। সেখানে মুক্ত বাতাসে দাঁড়িয়ে অঙ্কুর সাবাকে জিজ্ঞেস করে, তোমার আসলে কি করতে মন চায়? সাবা দীর্ঘশ্বাস ফেলে বলে, মায়ের চিকিৎসা করানো। ভার্সিটির পড়াশোনা তো শেষ হলো, এবার ভালো একটা চাকরিতে ঢোকার ইচ্ছা আছে। অঙ্কুর আবার জিজ্ঞেস করে, তাছাড়া আর কি করতে মন চায়? সাবা এবার উল্টো প্রশ্ন করে, তুমি কেন ফ্রান্সে যেতে চাও? অঙ্কুর বলে, ফ্রান্সে আমার এক কাজিন আছে, তার নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমি গিয়ে তার ওখানেই থাকব। এই ঢাকা শহর আমার আর ভালো লাগে না, এই শহরে কোনো মতে দম নিয়ে বেঁচে আছি। অঙ্কুরের এই কথা শুনে সাবা বলে, আমার মাও ঠিক একই কথা বলেন, ওনার কাছে শুধু বেঁচে থাকা মানে দম নেওয়া নয়, উনিও একটু ঘুরতে যেতে চান, কিন্তু ওনাকে নিয়ে কি ঘোরা সম্ভব? অঙ্কুর তখন বোঝানোর সুরে বলে, ঘুরতে নিয়ে গেলেই পারো, অসুস্থ অবস্থায় মানুষ একটু ঘুরতেই চায়। আমার স্ত্রী উর্মির যখন ক্যান্সার হয়েছিল, দিন দিন যখন অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, তখন ও একটু ঘুরতে চেয়েছিল। এখন আমার বড্ড আফসোস হয়, কেন তখন ওকে আমি একটু ঘুরতে নিয়ে বের হলাম না? এসব আবেগঘন কথার মাঝেই হঠাৎ তাদের দিকে পুলিশ চলে আসে। পুলিশ আসতে দেখে দুজনে ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পুলিশ তা দেখে ফেলে। পুলিশ এসে গম্ভীর গলায় বলে, জানেন না মুসলিম কান্ট্রিতে এসব নিষেধ?
আসলে পুলিশ মূলত টাকা খাবার জন্যই আটকেছে। তারা বানিয়ে বানিয়ে বলে, আপনারা এখানে কী সব করছিলেন? আপনাদের বাবা মাকে কল করেন, তাদের থানায় আসতে বলেন। শেষমেশ বেশ কিছু টাকা ঘুষ দিয়ে ব্যাপারটা সলভ করে অঙ্কুর। এরপর অঙ্কুর তার মোটরসাইকেলে করে সাবাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার সময় বলে, কোনো কিছুর হেল্প লাগলে আমাকে জানিও। সাবা তখনই একটা সুযোগ লুফে নেয় এবং একটা হেল্প চেয়ে বসে। পরের দিন অঙ্কুর একটা গাড়ি নিয়ে সাবার বাড়িতে আসে। তারপর সাবা তার মাকে নিয়ে মনের সুখে ঘুরতে বের হয়। বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি শেষে তারা সবাই একসাথে খেতে বসে। সাবা মাকে খুশি দেখে জিজ্ঞেস করে, জায়গাটা সুন্দর না মা? মা তখন পুরনো স্মৃতি মনে করে বলেন, তোর বাবাকে নিয়ে আগে আমি এই জায়গাটাতে এসেছিলাম। মা পুরনো স্মৃতি মনে করে বলেন, তখন জায়গাটা আরও সুন্দর ছিল। খাওয়ার সময় মা সাবাকে জিজ্ঞেস করেন, তোদের রেস্টুরেন্টেও কি এমন চাইনিজ পাওয়া যায়? তোদের রেস্টুরেন্টের নাম কী রে? সাবা মায়ের কাছে চাকরি নিয়ে সব মিথ্যে কথা বলে, যা শুনে অঙ্কুর চুপ হয়ে যায়। ওই পার্কে একটা লাইব্রেরি ছিল। মা জানান লাইব্রেরিটা সাবার বাবা খুব পছন্দ করতেন। তিনি সাবাকে ভেতরে গিয়ে ছবি তুলে আনতে বলে নিজে বাইরেই অপেক্ষা করেন। ভেতরে এসে অঙ্কুর জিজ্ঞেস করে, তোমার জবের ব্যাপারে আন্টিকে কেন মিথ্যে বললে? সাবা বলে, সত্যিটা বললে অনেক কথা প্যাঁচাত, খারাপ ভাবত, এসবের কি দরকার? অঙ্কুর অ্যাক্সিডেন্টের কথা জানতে চাইলে সাবা বলে, তখন আমার বয়স 5-5.5 হবে। আমি আর আম্মু সিএনজি করে যাচ্ছিলাম, তখন একটা বাস ধাক্কা দেয়। দোষটা আমাদেরই ছিল, কারণ আমার নাচের স্কুলে দেরি হয়ে যাচ্ছিল বলে আমরাই সিএনজিওয়ালাকে জোরে চালাতে বলছিলাম। অ্যাক্সিডেন্টের পর বাবা আমাকে হাসপাতালে নিয়ে আসে, এটুকুই মনে আছে। লাইব্রেরি ঘোরার পর তারা টেবিল টেনিস খেলে। সাবার আনন্দ মা দূর থেকে লক্ষ্য করেন। সন্ধ্যায় তারা বাড়ি ফেরে। সাবা অঙ্কুরকে শুক্রবার আসার দাওয়াত দিয়ে বলে সে নিজের হাতে স্পেশাল কাচ্চি খাওয়াবে। শুক্রবার সকালে সাবা বাজার থেকে খাসির মাংস কিনে আনে। মাংস মাখানোর জন্য মায়ের কাছে গেলে মা আগে ফটো অ্যালবাম খুঁজে দিতে বলেন। অ্যালবাম পেয়ে সাবা শুধু বাবার ছবি দেখে স্মৃতিচারণ করতে থাকেন। সাবা বিরক্ত হয়, কারণ 10 বছর ধরে তাদের বাবা কোনো খোঁজ নেয়নি। মা আফসোস করে বলেন, আমি তো তোর বাবাকে খুব ভালোবাসতাম রে, কেন চলে গেল? সাবা বলে, এজন্যই অ্যালবাম দেখাতে চাই না, এসব বাদ দিয়ে মাংসটা মাখাও। মাংস মাখতে মাখতে মা বলেন, তোর বস দেখি তোর সাথে ভালোই মেশে, আবার বয়সেও বড়। সাবা বলে, বয়সে বড় হলেও ও আমার ভালো বন্ধু। মা ঠাট্টা করে বলেন, ওর বয়স তো আমার সমান। সাবা হেসে ওঠে। এরই মধ্যে অঙ্কুর চলে আসে এবং কাচ্চির প্রশংসা করে। আন্টির শরীরের খোঁজ নিলে আন্টি বলেন আগের চেয়ে ভালো আছেন। অঙ্কুর আফসোস করে বলে, আমি জানতাম ঘুরলে মন ভালো হবে। উর্মির জন্য বড্ড আফসোস হয়। উর্মির কথা শুনে সাবার মা জানতে চান উর্মিকে। অঙ্কুর সব খুলে বললে মা কিছুটা বিরক্ত হন। এরপর টিভি নিউজে ছিনতাইয়ের খবর দেখে অঙ্কুর বলে, এই দেশ ভালো না, চারদিকে শুধু রাহাজানি। সাবার মা তখন খোঁচা দিয়ে বলেন, তুমি তো রেস্টুরেন্টে কাজ করো, কিন্তু তোমার লাইফস্টাইল এত আধুনিক কেন? তুমি আর কি করো? ভাবছো তুমি 2 নম্বরই কাজ করো তাই এত ফুটানি দেখাচ্ছ? অঙ্কুরকে এভাবে সবার সামনে অপমান করায় সাবার রেগে যায়। অঙ্কুর চলে যাওয়ার পর সাবা মাকে বলে, তুমি অঙ্কুরকে সরি বলবে। মা বলেন, অঙ্কুরের মতলব ভালো নয়, ওর বউ নাই, বয়সে অনেক বড়, তোকে ফুসলিয়ে ইটিস পিটিস করছে। তোকে কোনো কম বয়সী ছেলের সাথে বিয়ে দেব। সাবা আরও রেগে গিয়ে বলে, তুমি আমার সুখ দেখতে পারো না তাই না? আমি যার সাথে সুখে থাকি তাকেই তোমার সহ্য হয় না। তুমি অঙ্কুরকে সরি বলবে, ব্যাস। রাতে হঠাৎ শব্দ শুনে সাবা মায়ের ঘরে গিয়ে দেখে মা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান অবস্থা খুবই আশঙ্কাজনক। 3 দিনের মধ্যে অপারেশন না করলে মাকে বাঁচানো যাবে না। টাকার জন্য সাবা এবার মায়ের কাছে গিয়ে একটা ছুরি নিয়ে আত্মহত্যার ভয় দেখায় এবং এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করিয়ে নেয়। এরপর সে ছুটে যায় চাচার কাছে। চাচা ফুপুর দোহাই দিয়ে বলেন, তোমার ফুপুর অ্যাকাউন্ট একটু বাইরে, তাই আজ টাকা দেওয়া যাবে না, কাল এসো। সাবা কাগজটা নিয়ে কাল আসার কথা বললে চাচা বিশ্বাস অর্জনের নাটক করে বলেন, এই যুগে কাউকে বিশ্বাস করা যায় না, তুমি এগ্রিমেন্ট নিয়েই যাও। তবে তোমার তো এখন টাকা দরকার, এই নাও আমার পক্ষ থেকে 50,000 টাকা। সাবা চাচার এই ফাঁদে পা দিয়ে এগ্রিমেন্ট পেপারটা প্রসেসিংয়ের জন্য চাচার কাছেই রেখে দেয়। রাতে হাসপাতালে মা সাবাকে অনুরোধ করে বলেন, অনেক তো হলো, এবার বাদ দে, কথা দে, আমাকে আর হাসপাতালে নিয়ে যাবি না। সাবা কেঁদে ফেলে বলে, এসব যাতা বলছো কেন মা? পরের দিন সাবা যখন চাচার কাছে টাকা নিতে আসে তখন চাচা আসল রূপ দেখিয়ে বলেন,
তোমার বাবা তো আগেই তার ভাগের সবটুকু বিক্রি করে দিয়েছে। এই নাও ডকুমেন্টস, চাইলে কোনো উকিলকেও দেখাতে পারো। মাথায় আকাশ ভেঙে পড়লেও সাবা নিজেকে সামলে নিয়ে বলে, এসব ব্যাপার নিয়ে পরেই ভাবা যাবে চাচা, আগে টাকাটা দিন। মায়ের অবস্থা খুব খারাপ, অপারেশন করাতে হবে। চাচা তখন নিষ্ঠুরভাবে জানান, তোমার মায়ের অপারেশন করিয়ে কখনোই আর ঠিক হবে না। তাছাড়া তোমার বাবার এক বন্ধু নরওয়ে থেকে আসছেন, তোমাদের এই বাড়িটা এবার ছেড়ে দিতে হবে। নিরুপায় হয়ে সাবা তখন চাচার কাছে 2.5 লাখ টাকা ধার চায়। চাচা নিজের আর্থিক অবস্থা খারাপ হওয়ার বাহানা দিয়ে সাবার হাতে মাত্র 1.5 লাখ টাকা তুলে দেন এবং বলেন, এটার বেশি আর 1 টাকাও দিতে পারবো না। চাচার এমন ব্যবহারে পরিষ্কার বোঝা যায় সে জালিয়াতি করে সাবাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। সব মিলিয়ে সাবার কাছে এখন আছে 2 লাখ টাকা, অপারেশনের জন্য লাগবে আরও 1 লাখ। নিরুপায় সাবা এবার অঙ্কুরের কাছে টাকা ধার চায়। অঙ্কুর জানায় তার কাছে যা টাকা ছিল তা সে এম্বাসিতে জমা দিয়ে দিয়েছে, তবে বসের কাছ থেকে 3 মাসের ডিপোজিটের টাকা পাওয়ার কথা আছে, চাকরি ছাড়লেই ওটা পেয়ে যাবে। কথোপকথনের এক পর্যায়ে সাবা আড়ালে দেখে ফেলে অঙ্কুর গোপনে রেস্টুরেন্টের দামি হার্ড ড্রিঙ্কস একজনের কাছে বিক্রি করছে। পরের দিন রেস্টুরেন্টের বস সবাইকে ডেকে জানান, আমাদের এক কাস্টমার ড্রিঙ্কসের বোতল সহ অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ জানিয়েছে সেই বোতলগুলো এখানকার। তোমরা কি গোপনে আমাদের কাস্টমারদের কাছে এগুলো বিক্রি করো? বসের কথা শুনে সাবা অপরাধী চোখে অঙ্কুরের দিকে চেয়ে থাকে। টাকার জন্য মরিয়া সাবা বেশ কিছুক্ষণ ভেবে সোজা বসের কেবিনে চলে যায়। সে বসের কাছে 1 লক্ষ টাকা অ্যাডভান্স চায়। বস রাজি না হলে সাবা বলে, আমি যদি জানিয়ে গিয়ে এখান থেকে ড্রিঙ্কসকে চুরি করছে, তাহলে কি আমাকে টাকাটা দেবেন? বস বলেন, প্রমাণসহ বলো, তাহলেই দেব। টাকার তীব্র প্রয়োজনে সাবা শেষ পর্যন্ত অঙ্কুরের নামটা বলেই দেয়। বস প্রথমে বিশ্বাস করতে চাননি, তাই সাবার সামনেই অঙ্কুরকে ডেকে জিজ্ঞাসা করেন, তুমি কি এখান থেকে ড্রিঙ্কস চুরি করো? অঙ্কুর কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। তার নীরবতা দেখেই বস বুঝতে পারেন অঙ্কুরই দোষী। বস তখনই অঙ্কুরকে চাকরি থেকে বরখাস্ত করেন। অঙ্কুর তার 3 মাসের পাওনা টাকা চাইলে বস রেগে বলেন, তোমাকে যে পুলিশে দেয়নি এটাই তোমার ভাগ্য, চোর কোথাকার, কোনো টাকা পাবে না। এদিকে সাবাকে তার শর্ত মোতাবেক 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়। সাবা কাজ শেষ করে বাইরে আসতেই অঙ্কুর তার পিছু নেয় এবং তাকে ধরে ক্ষোভের সাথে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এটা কেন করলে? সাবা কান্না ভেজা গলায় বলে, আমার টাকার খুব দরকার ছিল। অঙ্কুর চিৎকার করে বলে, টাকা তো আমারও দরকার ছিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সাবা আত্মরক্ষার্থে অঙ্কুরের হাতে কামড় দিয়ে বসে। অঙ্কুরও রাগের মাথায় সাবাকে একটা চড় মেরে বসে। চড় মারার পর অবশ্য অঙ্কুর নিজেই খুব অপরাধ বোধে ভুগতে থাকে। সাবা সেই টাকা নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। হাসপাতাল থেকে জানানো হয়, আগামী পরশু রোগীকে অ্যাডমিট করালে অপারেশনের ব্যবস্থা করা হবে। সাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফেরে। মায়ের পছন্দের কাচ্চি নিয়ে ঘরে ঢুকলেও মা আজ আর কাচ্চি খেতে চান না। সাবা ক্লান্ত শরীরে মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে মা বিছানা অপরিষ্কার করে ফেলেছেন। সাবা পরম মমতায় সবকিছু পরিষ্কার করে, মাকে গোসল করিয়ে আবার কাজে চলে যায়। কাজ শেষ করে বাইরে আসতেই সাবা আবারও অঙ্কুরের মুখোমুখি হয়। অঙ্কুর অনুতপ্ত হয়ে সাবাকে বলে, সেদিন তোমাকে চড় মারাটা আমার একদম উচিত হয়নি, চলো এক জায়গায় বসে একটু কথা বলি। কিন্তু সাবা ভয়ে আর কথা না বাড়িয়ে দ্রুত রাস্তা পার হয়ে চলে যায়। এদিকে দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। একদিন সাবা বাড়ি ফিরে দেখে মা কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে আছেন। সাবা মায়ের জন্য আগের দিনের নিয়ে আসা কাচ্চিচিকু গরম করে আনে, কিন্তু মা ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়েছেন। তা দেখে সাবা অ্যাম্বুলেন্সে কল করতে গেলে মা ইশারায় তাকে বারণ করেন। মায়ের অবস্থা দেখে সাবা আর কল না করে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মাও শেষবারের মতো আলতো করে সাবার গায়ে হাত বুলিয়ে দেন। সাবা ঘর থেকে বাইরে যেতে চাইলে সাবার হাত টেনে ধরেন, কিন্তু সাবা আলতো করে নিজের হাতটা ছাড়িয়ে বাইরে চলে আসে। বাইরে এসে দীর্ঘক্ষণ ইমোশনাল হয়ে সবকিছু ভাবতে থাকে। এরপর সাবার মনে হয় এই মুহূর্তে অঙ্কুর ছাড়া তার আর কেউ নেই। সে অঙ্কুরের বাসায় গিয়ে অনেকক্ষণ দরজায় নক করলেও অঙ্কুরের কোনো খোঁজ পায় না। হতাশ হয়ে যখন সে চলে যেতে থাকে, ঠিক তখনই রাস্তার মোড়ে অঙ্কুরের সাথে তার দেখা হয়, আর ঠিক এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি শেষ হলেও সাবার মায়ের শেষ পর্যন্ত কি হয়েছিল তা অজানাই থেকে যায়। তবে গল্পের পরিস্থিতি অনুমান করে ধরে নেওয়া যায় মা হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু সাবা কি আসলেই এই পরিণতি ডিজার্ভ করত? নিজের জন্মদাত্রী মাকে বাঁচানোর জন্য একটা মেয়ে কী না করেছে। নিজের সততা নৈতিকতা বিসর্জন দিয়ে বসের কাছে বন্ধুর নাম বলে দিয়েছে। নিজের তীব্র জেদের মুখে আত্মহত্যার নাটক পর্যন্ত করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে নিয়তির কাছে পরাজয় বরণ করতেই হলো। জীবনের এই চরম দুঃখের দিনে একমাত্র যে ভালো বন্ধুকে সে পেয়েছিল, নিজের একটা ভুলেই তাকেও সে হারিয়ে বসল। তাই হয়তো একরাশ দীর্ঘশ্বাস ফেলে সাবা আজ বলতেই পারে, এমনটা কেন শুধু আমার সাথেই ঘটল? কী দোষ করেছিলাম আমি?
বন্ধুরা, নিয়তির এই নির্মম পরিহাস আর সাবার এই করুণ পরিণতি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।